আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, আমাদের দেশের জাতীয় নির্বাচন কবে হবে এটা নিয়ে আলোচনা, সমালোচনা এবং বিতর্ক তুঙ্গে। রাজনৈতিক দলগুলো যত দ্রুত নির্বাচন চাচ্ছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের কর্তা ব্যক্তিরা এই নির্বাচন নিয়ে নানা রকম ইঞ্জিনিয়ারিং কলাকৌশল তারা করে যাচ্ছে এবং এসবের ফলে কেবলই মাত্র ধোঁয়াশা তৈরি হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব তৈরি হচ্ছে। আবার রাজনৈতিক দলগুলোর মধ্যে ৩টি গ্রুপ এখানে তৈরি হয়ে গেছে। আওয়ামী লীগের নেতৃত্বে একটি গ্রুপ, তারা দূরে বসে তালি বাজাচ্ছে। সরকারের কর্তা ব্যক্তিদের সঙ্গে তাদের যে যোগাযোগ রয়েছে, এখানেও তারা ত্রিমাত্রিক খেলা খেলার চেষ্টা করছে। নিজেদের একান্ত অনুগত যারা লোকজন রয়েছে, তাদের মাধ্যমে নানা রকম স্যাবোটাজ, তাদের মাধ্যমে সরকারি কাজকর্মে ঢিলে ঢালা ভাব, তাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে অসহযোগিতা, এইগুলো একটি কাজ। দ্বিতীয় কাজ হলো, যারা সরকারের কর্তৃপক্ষ রয়েছে, গোয়েন্দা সংস্থা রয়েছে, আওয়ামী লীগের মধ্যে একটা বিকল্প আওয়ামী লীগ তৈরি করার জন্য যে চেষ্টা করে যাচ্ছে, সেখানে আওয়ামী লীগের লোকজন যেহেতু ঝানু কূটনীতিবিদ এবং তারা জানে এগুলো সফল হবে না, এই কারণে তারা সরকারকে সহযোগিতার প্রলোভন দেখিয়ে বিকল্প আওয়ামী লীগ তৈরি করার জন্য সরকারকে যে ভিন্ন পথে ডাইভার্ট করছে, এই ডাইভার্ট করার ক্ষেত্রে সরকার বিপদগ্রস্ত হয়ে পড়েছে। অনেকটা 111-এর সময় আপনারা জানেন যে 111-এর সময় মঈনুদ্দিন এবং ফখরুদ্দিন সরকারের যারা কর্তা ব্যক্তি ছিলেন, তারা আওয়ামী লীগ ভাঙার, বিএনপি ভাঙার যে চেষ্টা করেছিলেন এবং আওয়ামী লীগ এবং বিএনপির যারা শীর্ষ নেতৃত্ব ছিলেন, তারা এই মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের কর্তা ব্যক্তিদেরকে একবার রাস্তায় নামিয়েছেন, একবার ক্যান্টনমেন্ট থেকে বের করেছেন, একবার শেরাটনে নিয়েছেন, একবার নেতাদের বাসায় নিয়েছেন এবং নানা রকম ছলচাতুরি বৈঠক করে রাজনৈতিক যাকে বলা হয় কূটকৌশল প্রয়োগ করে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারকে জনসম্মুখে এবং দেশ বিদেশে বিতর্কিত করে ফেলেছেন যে তারা বৈধ দুটো রাজনৈতিক দলকে ভেঙে বিকল্প সংস্কারবাদী একটি রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করেছে এবং শেষের বেলায় একেবারে দিন শেষে একজন ঝানু রাজনীতিবিদকে তারা তাদের পক্ষে নামাতে পারেনি। তো অতীতের মতো এখন অবাক করা ব্যাপার হলো, আগে যেভাবে রাজনৈতিক দলগুলো সংস্কার করার কথা বলা হচ্ছিল মঈনুদ্দিন ফখরুদ্দিনের জামানাতে, এই সময়টিতে যেটি হচ্ছে, পুরো রাজনৈতিক সিস্টেমের সঙ্গে সঙ্গে সংবিধান, আইনকানুন, তারপর আরও অনেক কিছু এখানে পরিবর্তন করার, সংস্কার করার জন্য চেষ্টা চালাচ্ছে এবং এটি গত ৬-৭ মাসের মধ্যে এতটা অজনপ্রিয় হয়ে পড়েছে যে সংস্কারের নাম শুনলে মানুষ গালাগাল করছে এবং সংস্কার রীতিমতো একটি গালিতে পরিণত হয়ে গেছে। তো এই প্রেক্ষিতে বিভিন্ন গোয়েন্দা সংস্থার যারা লোকজন রয়েছে, তারা সরকারি কর্তা ব্যক্তিদেরকে বোঝাচ্ছে যে বিএনপির যে লোকজন রয়েছে, তারা বর্তমান নেতৃত্বকে অস্বীকার করে একটা ভিন্ন প্ল্যাটফর্মে চলে আসবে এবং এসে সরকারকে সহযোগিতা করবে। আবার এই গ্রুপটি আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন, 111-এর সময় যারা পেরে ওঠেননি, তাদের সাথে কথাবার্তা বলে সারা বাংলাদেশে তাদেরকে সংগঠিত করে সরকারকে আবার বোঝানোর চেষ্টা করছে যে আওয়ামী লীগও ভিন্ন নামে নির্দোষ অবস্থায় সরকারকে কোঅপারেশন করবে। ফলে মূল আওয়ামী লীগ নিয়ে বা মূল বিএনপি নিয়ে তাদের কোনো রকম চিন্তা করার কারণ নেই এবং এই সকল কথাবার্তা শুনে রাজনীতিতে যারা অনভিজ্ঞ সেই সকল উপদেষ্টারা কিংবা সেই সকল কর্তা ব্যক্তিরা বগল বাজাচ্ছেন এবং মনের আনন্দে দেশের মূল ধারার যে রাজনৈতিক দলগুলো আছে তাদের বিরুদ্ধে তারা একটার পর একটা বিষোদ্গার করে যাচ্ছেন। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো, এখানে কিংস পার্টি গঠন এবং আমি অবাক করার ব্যাপার হলো, বাংলাদেশে যে সকল গোয়েন্দা সংস্থাগুলো রাজনীতি দেখে, যেমন ডিজিএফআই, এনএসআই কিংবা এসবি, তারা এই রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেন এবং এখানে সাধারণত এসপি লেভেলের লোক পুলিশে আর সর্বোচ্চ এডিশনাল আইজি এবং ডিআইজি, তারা শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলেন। আর অন্যদিকে একজন ব্রিগেডিয়ার জেনারেল, একজন মেজর জেনারেল এবং সাধারণত মাঠ পর্যায়ে কর্নেল এবং লেফটেন্যান্ট কর্নেল, তারাই এই কাজগুলো করেন। আর অফিসে বসে বিভাগীয় বিষয়গুলো একজন ব্রিগেডিয়ার জেনারেল দেখেন। এনএসআইয়ের ক্ষেত্রে ডিআইজি লেভেলের কর্মকর্তারা অফিসে বসেন আর মাঠ লেভেলের যারা কর্মকর্তা, তারা কমান্ডে যারা আছেন, তারা এসপি লেভেলের কর্মকর্তারা এখানে কর্মকাণ্ড করেন। এখন আপনি চিন্তা করুন যে আমাদের দেশের একজন সংসদ সদস্য, একজন মন্ত্রী, যারা দেশ চালিয়ে এসেছেন, তাদের মতো লোকের উপর প্রভাব বিস্তার করে, তাদের মনের কথা রিড করে, তাদেরকে নেতৃত্ব দিয়ে
ডক্টর মোহাম্মদ ইউনূসের পকেটের মধ্যে বা মঈনুদ্দিন ফখরুদ্দিনের পকেটের মধ্যে ঢুকিয়ে দেওয়ার যে ক্যারিশম্যাটিক যোগ্যতা দরকার, এটি এই লেভেলের কর্মকর্তা তো দূরের কথা। স্বয়ং সেনাবাহিনী প্রধান, পুলিশ প্রধান কিংবা ধরুন নৌবাহিনী প্রধান তাদের পক্ষেও সম্ভব নয়। এর কারণ হলো রাজনৈতিক অঙ্গনে যারা কাজ করেন তারা সবাই খুব গভীর জলের মাছ। দেখে আপনার মনে হবে এরা কিছুই বুঝে না, লেখাপড়া বুঝে না, মুখ থেকে গন্ধ আসতেছে, দাঁত ময়লা, তারপর পোশাক আশাকের কোনো যাকে বলা হয় কেতাদুরস্ত ভাব নেই। কিন্তু আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন যে রাজনীতি কিভাবে করতে হয়, কূটনীতি কিভাবে করতে হয়, মানুষদেরকে কিভাবে বোকা বানাতে হয়, এজন্য যেভাবে সম্ভব, যেখানে যেরকমভাবে প্রয়োজন সেভাবে বোকা সেজে থাকার যে অসম্ভব ক্ষমতা রাজনীতিবিদদের আছে, এটি অন্য কোনো পেশার নেই। ফলে কি হচ্ছে? রাজনীতিবিদরা সময় মতো রাজা হয়ে যায়, আবার সময় মতো কারাগারে চলে যায় এবং এই দুটোকে তারা ডাল ভাত মনে করে। কারাগার থেকে বের হয়ে ১ ঘন্টার মধ্যে তারা সিংহাসনে বসে, আবার সিংহাসন থেকে ১ ঘন্টার মধ্যে তারা কারাগারে চলে যায় এবং এটা নিয়ে তাদের মধ্যে কোনো লাজ লজ্জা নেই। আপনি দেখুন ডোনাল্ড ট্রাম্পের যে গত ৪ বছরের যে কর্মকাণ্ড, তিনি জেলে গেছেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে অপমান করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। কিন্তু সব কিছু কাটিয়ে উঠে তিনি আবার সেই ক্ষমতার মসনদে বসেছেন। আর ওই একই সময়টিতে যারা ইউএস জাস্টিস ডিপার্টমেন্টে ছিলেন কিংবা যারা মার্কিন মেরিন বিভাগের জেনারেল ছিলেন কিংবা মানে সেনাবাহিনীর প্রধান ছিলেন, সশস্ত্র বাহিনীর প্রধান ছিলেন, জয়েন্ট চিফ অফ স্টাফ যিনি আছেন, তাদের কারোর কোনো অস্তিত্ব নাই। আপনি এদেরকে খুঁজেও পাবেন না কাউকে। তো এই যে বাংলাদেশের রাজনীতিবিদদের সঙ্গে বিভিন্ন গোয়েন্দা এজেন্সি যারা খেলছেন, আর অরাজনৈতিক যে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার এদের কথা মতো চলতে গিয়ে পুরো তাদের যে কমিটমেন্ট, তাদের যে গোল, সমস্ত কিছুতে প্যাঁচ লাগিয়ে দিয়েছে। আর প্যাঁচ লাগানোর কারণে কি হচ্ছে? তারা সত্য বলছেন না মিথ্যা বলছেন, তারা জানেন আর তাদের মালিক জানেন। কিন্তু জনগণ তাদেরকে বিশ্বাস করছেন না। তাদের কোনো কথায় আশার বাণী জনগণ খুঁজে পাচ্ছেন না। জনগণ তাদের প্রতি নির্ভর করবেন এই ধরনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ফলে প্রতিদিনই রাজপথে একটার পর একটা অঘটন ঘটে যাচ্ছে এবং ক্ষমতার যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতে একটার পর একটা অঘটন ঘটে যাচ্ছে এবং ক্ষমতার বলয়গুলোতে ক্রমশ ফাটল তৈরি হচ্ছে। তো এই অবস্থায় যখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা লোকজন রয়েছেন দুটো অপশন দেন যে ডিসেম্বর ২০২৫ এর মধ্যে একটা নির্বাচন হতে পারে যদি সীমিত আকারে সংস্কার হয়, আর যদি বৃহত্তর পরিসরে সংস্কার আপনারা আশা করেন তাহলে ২০২৬ সনের যে মাঝামাঝি সময় জুন জুলাই এই সময়টাতে নির্বাচন হতে পারে। তো রাজনৈতিক দলগুলো এটা খুব ভালো করে বুঝে গেছে যে এই দুটো কথার একটি কথার মধ্যে কোনো আন্তরিকতা নেই, এগুলো পূর্ণ হবে না, ধারাবাহিকতায় যাবে না এবং আলটিমেটলি তাদেরকে আন্দোলনে যেতে হবে এবং সেই আন্দোলনকে সফল করার জন্য ইতিমধ্যেই তারা কিন্তু মাঠে নেমে গিয়েছেন। এটা হলো একটা ঘটনা। দ্বিতীয়ত, বহু পক্ষের বহু রকম আচরণ, বহু পক্ষের বহু রকম কার্যক্রম। এর ফলে পুরো রাজনৈতিক অঙ্গনে, অর্থনৈতিক অঙ্গনে, সামাজিক অঙ্গনে একটার সঙ্গে একটার প্যাঁচ লেগে গিয়েছে, যেটিকে আমরা গিট্টু বলি। সেই গিট্টু লেগে গিয়েছে। এখন সেই গিট্টুর কারণে এমন কতগুলো বিরোধ রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে যেগুলো আসলে রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে নিয়ে যাচ্ছে পুরো দেশ জাতিকে। ধরুন ৩ মাসের মধ্যে যদি নির্বাচন হতো, বিএনপি বা জামাত তাদের মধ্যে আজকের যে সম্পর্ক সেটি হতো না। এরপর দ্বিতীয় যে ঘটনা সেটা হলো বিএনপির মধ্যে তাদের জনপ্রিয়তার কারণে, সংখ্যাধিক্যের কারণে যে বিশ্বাস, যে আস্থা তৈরি হয়েছিল, সেই বিশ্বাস এবং আস্থার কারণে তারা যে যার অবস্থান থেকে প্রতিটি নির্বাচনী এলাকা কেন্দ্রিক তারা এক একটি সিন্ডিকেট গড়ে তুলেছে এবং এই সিন্ডিকেটের মধ্যে যারা মন্দ লোক, বাজে লোক, তারা সেখানে চাঁদাবাজি, রাহাজানি থেকে শুরু করে যত মন্দ কাজ আছে করার চেষ্টা করছে এবং নিয়ন্ত্রণবিহীনভাবে। থানার পুলিশ প্রশাসন সেখানে তাদের টিকিট স্পর্শ করতে পারছে না। যারা দলের কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছেন তাদের কেউ কেউ কঠোর হয়ে কোনো কমিটি বাদ করার চেষ্টা করেছেন, তাতে ঘোড়ার ডিম বা অশ্বডিম্ব প্রসব ছাড়া কোনো পরিবেশ পরিস্থিতির উন্নতি হয়নি। বরং
যাকে বাদ দেওয়া হয়েছে বা যে কমিটি বাতিল করা হয়েছে সে আরও মনের আনন্দে দ্বিগুণ শক্তি নিয়ে কাজ করেছে। এর কারণ হলো আগে তবু একটা দায়বদ্ধতা ছিল। এখন সেই দায়বদ্ধতা থেকে বের হয়ে সে যে সিন্ডিকেটটা চালাচ্ছে, সেই সিন্ডিকেটের সঙ্গে স্থানীয় দুর্নীতিবাজ সরকারি কর্তারা আছে, পুলিশ আছে। যেমন মাঠ-ঘাট, চাঁদাবাজি যা কিছু করে এটার একটা অংশ তো দুর্নীতিবাজ পুলিশকে দিতে হয়, দুর্নীতিবাজ বেসরকারি কর্মকর্তাদেরকে দিতে হয়। তো এগুলোকে নিয়ে তারা যে একটা সিন্ডিকেট গড়ে তুলেছে এবং সেই সিন্ডিকেটের উপার্জিত অর্থ আগের আওয়ামী লীগ রেজিমে যারা এই সকল কালেকশন করত তাদের সঙ্গে সমঝোতা করে একটা অংশ তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। দল গুল্লায় যাক, দেশ গুল্লায় যাক, ডক্টর মোহাম্মদ ইউনূস গুল্লায় যাক, এগুলো নিয়ে সেই সিন্ডিকেটের কোনো রকম মাথা ব্যথা নেই। এটি হলো এক। দ্বিতীয়ত হলো যে আপনারা জানেন যে বিএনপির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই কমিটি বাণিজ্যের একটা অভিযোগ ছিল। এই কমিটি বাণিজ্য করার কারণে বিএনপির কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে জেলা অফিসে বিশাল একটা সিন্ডিকেট রয়েছে, যারা টাকা খেয়ে ছাত্রদল, যুবদল এবং বিএনপির নানা রকম কমিটি দিয়েছে এবং কোনো কোনো জায়গাতে দেখা গেল ৩-৪টি গ্রুপ এখানে হয়ে গেছে। অর্থাৎ প্রথমে এই বছর একজনকে কমিটি দেওয়া হলো ধরুন ৳১,০০,০০০ বিনিময়ে। আবার টেন্ডার করে পরবর্তী বছর তাকে সেই কমিটি বাদ দিয়ে আরেকটি কমিটি দেওয়া হলো ৳৫,০০,০০০ বিনিময়ে। এমনও ঘটনা শোনা গেছে এই আগস্টের আগে জেলা পর্যায়ের একটি কমিটির জন্য কোটি টাকা পর্যন্ত লেনদেন হয়েছে। ৳১,০০,০০,০০০ দিয়ে একটা জেলার কমিটি দেওয়া হয়েছে। এখন ২ বছর পরে আবার যখন আরেকটি কমিটি দেওয়া হলো টাকা খেয়ে, আর আগের কমিটির যারা লোকজন তারা পেল না, তখন তারা কী করলো? স্বতন্ত্র একটা গ্রুপ হয়ে যারা নতুন টাকাওয়ালা এবং নতুন টাকা দিয়ে কমিটি পেয়েছে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে এলাকাতে পারস্পরিক মারামারি, দ্বন্দ্ব সংঘাত করা শুরু করলো এবং এই দ্বন্দ্ব সংঘাতে প্রতিপক্ষকে ঠেঙানোর জন্য মামলা মোকদ্দমা দিয়ে তাদেরকে নাস্তানাবুদ করার জন্য তারা আওয়ামী লীগ সরকারের যারা লোকজন ছিল তাদের সাহায্য সহযোগিতা তারা নিয়েছে। এখন যেহেতু আওয়ামী লীগ নেই, না থাকার কারণে কি হচ্ছে? এই যে গ্রুপগুলো তারা পরস্পরের মুখোমুখি এবং এই গ্রুপগুলো কোনো কোনো জায়গাতে অর্থাৎ কোনো কোনো উপজেলাতে, কোনো কোনো ইউনিয়নে, কোনো কোনো জেলাতে কম করে হলেও ৩টি আর ক্ষেত্র বিশেষে ৭-৮টি পর্যন্ত গ্রুপ, উপগ্রুপ রয়েছে এবং এর মধ্যে উপগ্রুপগুলো যারা ওই চাঁদাবাজির সাথে হয়তো অনেকে জড়িত না, কিন্তু এই কমিটি নিয়ে তারা আগামীতে নির্বাচন করবে, ইলেকশন করবে, কেউ উপজেলা করবে, কেউ ইউনিয়ন পরিষদ করবে, কেউ পৌরসভা করবে। নিদারুণ প্রতিযোগিতা করছে, মারামারি, কাটাকাটি, খুন খারাপি অসংখ্য ঘটে গেছে। গেল ২। ৩ নম্বর হলো নির্বাচনের প্রার্থী। বিএনপির প্রায় সব জায়গাতেই ৪ জন, ৫ জন, ১০ জন করে অন অ্যাভারেজে আপনি ১০ জন করে প্রার্থী যদি ধরেন, ৩০০টি আসনে তাদের ৩,০০০ প্রার্থী আছে এবং এই ৩,০০০ প্রার্থী একটি কেন্দ্রীয় যাকে বলা হয় নিয়ন্ত্রণের অভাবে এই ৩,০০০ প্রার্থী সবাই নিজেদেরকে যোগ্য মনে করছেন এবং সবাই পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী আর না পাওয়ার ব্যাপারে শতভাগ নৈরাশ্যবাদী। এমনকি বিএনপির যে সর্বোচ্চ নীতি নির্ধারণী বডি, সেই নীতি নির্ধারণী বডিতে যারা রয়েছেন, আওয়ামী লীগের যেমন প্রেসিডেন্ট মেম্বার তেমনি বিএনপিতে যেটি রয়েছে স্থায়ী কমিটি। তো স্থায়ী কমিটির অনেক সদস্য জানেন না তিনি মনোনয়ন পাবেন কি পাবেন না। আপনি ইতিপূর্বে দেখেন মোর্শেদ খান সাহেব তিনিও মনোনয়ন পাননি। তো এখন স্থায়ী কমিটিতে যারা আছেন তারা শিওর বলতে পারে না, বিকজ পুরো বিষয়টি একজনের দয়ার উপর, একজনের সিদ্ধান্তের উপর, একজনের মায়ের উপর নির্ভর করছে এবং তিনি যে প্রেডিক্টেবল এটাও দলের যারা নেতাকর্মী এটি তারা বলতে পারছেন না। অনেক সময় দেখা গেল হোসেন শহীদ সরওয়ার্দী তার একটা যাকে বলা হয় প্রেডিকশন ছিল এবং তার একটা নীতি নৈতিকতা ছিল। তিনি যদি জবান দিতেন কারোর সঙ্গে, সেই জবান মানে তিনি যদি মারাও যেতেন, লোকজন বিশ্বাস করতো যে হোসেন শহীদ সরওয়ার্দী যেটা বলেছেন এই কথার অন্যথা হবে না। কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে আমাদের জাতীয় নেতৃবৃন্দের প্রায় সবাই কথা দিয়ে কথা না রাখার ক্ষেত্রে এরশাদের বড় ভাই অথবা এরশাদের ছোট ভাই, অর্থাৎ হুসেইন মোহাম্মদ এরশাদের বড় ভাই এবং ছোট ভাই। এবং এরশাদ যেমন বাতাসের সঙ্গে তার সিদ্ধান্ত পরিবর্তন করতেন, নারীর সঙ্গে তার সিদ্ধান্ত পরিবর্তন করতেন, সৌন্দর্যের সঙ্গে, ফুলের সঙ্গে, মানে তিনি তার সিদ্ধান্ত সকাল বিকাল পরিবর্তন করতে পারতেন। তিনি প্রয়োজনে কারো কাছে অবনত হতে পারতেন, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে যে কাউকে ছুঁড়ে ফেলে দিতে পারতেন। তো এই অভ্যাসটি বিএনপি এবং আওয়ামী লীগের যারা নীতি নির্ধারণী তারা কোনো অংশে এরশাদের চাইতে কম নয়। ফলে কি হলো, এই যে বিএনপির যারা ৩,০০০ যোগ্য প্রার্থী আছে তারা সবাই আশাবাদী আবার সবাই হতাশাবাদী।
এবং এটির চূড়ান্ত সংঘাতময় পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হবে যখন নমিনেশন ডিক্লেয়ার করে দেওয়া হবে। এবং ডিক্লেয়ার করার সঙ্গে সঙ্গে প্রতিটি আসনে গড়ে কম করে হলে ৫ জন করে প্রার্থী হবে এবং ২০২৪ সনে যেভাবে আমি দামির প্রার্থীরা নিজেরা মারামারি কাটাকাটি করে আওয়ামী লীগের সর্বনাশ ঘটিয়েছে এবং আওয়ামী লীগ মাত্র ৬ মাসের মধ্যে তাদের যাকে বলে পতন হয়েছে। যদি আওয়ামী লীগ আমি দামি না করে কেবলমাত্র ২০১৮ মানে ঘোষণা দিয়ে দিত যে আমরা কে কী মনে করলো না করলো ২০১৪ মতো ১৮ মতো, তাহলে তো এই পরিণতি হতো না। কিন্তু এই যে আমি দামি করার ফলে কি হলো, পুরো তার যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা কিন্তু ভেঙে গিয়েছে। বিএনপির ক্ষেত্রেও তদ্রুপ। বিএনপির এখন যে অবস্থা হয়ে গেছে, নির্বাচনের শিডিউল ঘোষণা করার সাথে সাথে সে যখন তার প্রার্থীদেরকে ঘোষণা করবেন এবং মাঠের পরিস্থিতিতে মারামারি কাটাকাটিতে অনেক প্রার্থী আবার পরিবর্তিত হবে, আবার অনেক প্রার্থীতে পরিবর্তন হওয়ার পরে সেখানে আর এক দফা মারামারি হবে। এরপরে অসংখ্য প্রার্থী, যেটা বললাম আগে, মিনিমাম ৫ জন করে তারা স্বতন্ত্র দাঁড়িয়ে যাবেন এবং সেই দাঁড়ানোর ফলে পুরো নির্বাচনী এলাকায় একটি রক্তক্ষয়ী সংঘর্ষ অনিবার্য হয়ে পড়বে। এটি বিএনপির ক্ষেত্রে। জামাতের ক্ষেত্রে যেটি হলো, জামাত এখন খুব একটি ভালো পর্যায়ে রয়ে গেছে। কিন্তু নির্বাচনের মাঠে যখন বিএনপির এই যে সংঘাত, সংঘর্ষ, দলের মধ্যে গ্রুপ, উপগ্রুপ, এগুলো নিয়ে মানুষ এতটা দৌড়াদৌড়ি করবে, এতটা যাকে বলা হয় ব্যস্ত থাকবে, থানা, পুলিশ, প্রশাসন তাদের সমস্ত মনোযোগ কেবল বিএনপিকে কেন্দ্র করে। ফলে জামাতের যারা প্রার্থী রয়েছেন তারা মাঠে যাওয়া তো দূরের কথা, মানে মাঠে গিয়ে প্রচার প্রপাগান্ডা তো দূরের কথা, ঘর থেকে ওই সময়টাতে বের হতে পারবেন না। এখন তারা অনেক কথা বলছেন, সভা সমাবেশ করছেন, সব কিছু করছেন, কিন্তু একটা বিরূপ অবস্থা যখন সৃষ্টি হয়ে যাবে সেই সময়টিতে তারা ঘর থেকে বেরোতে পারবে না। ফলে কি হলো, ২০২৫ সনে বা ২০২৬ সনে নির্বাচন না হওয়ার সম্ভাবনা ৯৯%। আর যদি নির্বাচন হয়ে যায় বা হওয়ার চেষ্টা করে, তাহলে সেখানে পুরো রক্তক্ষয়ী সংঘর্ষে আরেকটি নতুন অভ্যুত্থান বা একটি নতুন পরিবেশ পরিস্থিতি সেখানে তৈরি হওয়ার সম্ভাবনা শতভাগ। এতে কোনো সন্দেহ নেই। মানে না হওয়ার সম্ভাবনা ৯০ ভাগ, আর যদি ১০ ভাগ সম্ভাবনা থেকে হওয়ার, কিন্তু হওয়ার পরে যেটি হবে, এই যে নির্বাচনের মাঠ, সেই মাঠে ভোট দেওয়ার জন্য কেউ আসবে না, ছিল পিটাতে হবে এবং যারা হবে তাদেরকে আবার সেই বিনা ভোটের এমপি বলা হবে এবং যারা এই সিলগুলো পিটাবেন, রেজাল্ট শিট তৈরি করবেন, তারা আরেক দফা এই ২৪-এর নির্বাচনে যে সকল কুশীলবরা এই রেজাল্ট তৈরি করেছেন তাদের মতো আরেক দফা বিপদে পড়বে। তো সব মিলিয়ে যে রাজনৈতিক অঙ্গনে প্যাচ তৈরি হয়েছে, সেই প্যাচের একটা মানে থেকে যদি বাঁচতে হয়, তাহলে এরকম একটা সিস্টেম স্ট্যাবল করতে হবে, যার ফলে আপনার মনে হবে থানার ক্ষমতা আছে, মিলিটারি ক্ষমতা আছে, পুলিশের ক্ষমতা আছে, ডিসি, এসপি সবার ক্ষমতা আছে এবং কোনো জায়গা থেকেও মব করা তো দূরের কথা, মবের নাম শুনলেই সেখানে থানা, পুলিশ, প্রশাসন ঝাঁপিয়ে পড়ছে এবং সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করছে এবং এটা না করা পর্যন্ত জনগণ ঝুঁকি নিয়ে কখনই কোনো প্রার্থীর পক্ষে ভোট দিতে যাবে না। মহান আল্লাহ সবচেয়ে ভালো জানেন, তার সিদ্ধান্তই চূড়ান্ত এবং তিনি আমাদেরকে নিয়ে কী সিদ্ধান্ত নিয়েছেন সেটাই বাস্তবায়িত হবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।